এঁচোড় গোবিন্দ খেয়েছেন কখনো? যদি না খাওয়া হয়ে থাকে একবার হলো এই এঁচোড়ের রেসিপিটা বানিয়ে দেখুন। এঁচোড়ের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এঁচোড় গোবিন্দ রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখুন আমি একটা বড় সাইজের এঁচোড় নিয়েছি, মানে খুব বড় নয়, মিডিয়াম সাইজের একটা এঁচোড় নিয়েছি। এবারে এই এঁচোড়টাকে ভালো করে মধ্যিখান বরাবর কেটে নিয়েছি, কেটে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ এঁচোড়ের মধ্যে কিন্তু আঠা থাকে, আর সেই আঠাগুলোকে আমি জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওটা আমি অফ ক্যামেরাতে করেছি। বটির সাহায্যে মিডিল বরাবর কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপর ফিরে আসছি। এবারে আমি এঁচোড়গুলোকে কিন্তু অফ ক্যামেরাতে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটেছি, কেটে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, তাহলে এঁচোড়গুলো কিন্তু লাল হয়ে যাবে না, নচেত কিন্তু এঁচোড়গুলো লাল হয়ে যাবে। এবারে এঁচোড়গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি, আর এঁচোড়গুলোর সাইজটা দেখুন ঠিক এই রকমভাবে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ মতো গোবিন্দভোগ চাল। আজকে আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড় গোবিন্দ রান্না করে আপনাদেরকে দেখাবো, যেটা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এঁচোড় তো শেষের মাথায়, তো এঁচোড়ের এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন। এখন গ্যাসের উপর আমি একটা প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, আর জলটা দিয়ে সমস্ত কেটে রাখা এঁচোড়গুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে এই এঁচোড়টাকে 2টো সিটি দিয়ে দেব, তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এইখানে দেখুন আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো এখন দেখুন 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, আর দেখুন একটা পাত্রের মধ্যে এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি। আর এঁচোড়টা দেখুন ঠিক এই রকমভাবেই সেদ্ধ হয়েছে, মানে একদম গলেও যায়নি আর একদম যে শক্ত তাও কিন্তু নয়, ঠিক এইভাবেই কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করতে হবে। বেশি সিটি দিয়ে দিলে কিন্তু এঁচোড়টা ঘাঁটা হয়ে যেত। এবারে গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে বুলিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা ওই এঁচোড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই এঁচোড় গোবিন্দ যখন রান্না করবেন কোনো রকম আলু দেবেন না, শুধুমাত্র গোবিন্দভোগ চাল আর এঁচোড় দিয়েই রান্নাটা করবেন, খেতে অপূর্ব লাগে। একদম কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই সুস্বাদু হয়। এবারে আমি ওই তেলের মধ্যে দেখুন এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে এঁচোড়টাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এঁচোড়ের গায়ে একটু ভাজা ভাজা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। আর এটা কষানো যত সুন্দর হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। তার জন্য এঁচোড়গুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমি একটু সময় নিয়ে কিন্তু এঁচোড়টাকে প্রথমে ভেজে নিচ্ছি, একদম মাংসের মতো লাগবে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা এঁচোড়, এতটাই সুস্বাদু হয়। প্রত্যেকটা স্টেপ আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন, স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না। এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে এঁচোড়টা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, মানে এঁচোড়ের মধ্যে যে কালারটা ছিল সেই কালারটা দেখুন চেঞ্জ হয়ে যে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবেই এঁচোড়টাকে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এঁচোড়গুলোকে তুলে নেব। আর এখন দেখুন, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর যে কোনো সবজি একটু কষানোর কাছে কিন্তু স্বাদটা অনেকাংশে নির্ভর করেন। তার জন্য আপনারা চেষ্টা করুন সবজি রান্না করলে সবজিটাকে আগে ভালো করে কষিয়ে নেওয়ার। তো এখানে দেখুন আমি কিন্তু এঁচোড়গুলোকে এবারে তুলে নিচ্ছি, একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে ভেজে রাখা এঁচোড়গুলো আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন সমস্ত এঁচোড়গুলো আমি তুলে নিয়েছি। এখন আমি গ্যাসের ওপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি যে 3 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটা ওই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অবশ্যই ঘিয়ের মধ্যে এই চালটাকে নাড়াচাড়া করে ভাজবেন, তাহলে এর সুবাস কিন্তু ভীষণ সুন্দর আসে। তো এবারে দেখুন নাড়াচাড়া করে আমি চালটা একটু ভেজে নেব। যখনই দেখবেন ঘিয়ে ভাজার পর একটা সুন্দর স্মেল আসবে তখন বন্ধ করে দেবেন।
তো এখন দেখুন ভাজাটা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না, ওটাকে এখন একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখন ওই কড়াইয়ের মধ্যেই দেখুন দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব সুন্দর করে একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আর নিয়েছি 3টা রসুন কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ আর 2 টুকরো আদা, এরকম বড় বড় করেই কেটেছি। আর এইটাকে আমি কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ মশলাটা তৈরি করতে হবে ঠিক এইভাবেই, তবেই কিন্তু রেসিপিটা ভালো লাগবে। এবারে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো, পেঁয়াজ, রসুন, আদাটা একটু মজে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি কিন্তু এই পেঁয়াজ, আদা আর টমেটো আর রসুনটাকে ভেজে নিচ্ছি। একদম অন্য রকম ভাবে তৈরি করব, একদম ভিন্ন স্বাদ, খেতে অসাধারণ হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে গুঁড়ো মশলাটাও কষানো হয়ে গিয়েছে, আর আমি যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা নিয়েছিলাম ওটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু তুলে নিচ্ছি একটা মিক্সির বোলের মধ্যে। আর এটাকে কিন্তু ঠান্ডা করেই তবেই আমি কিন্তু এটা পেস্ট করব। গরম অবস্থায় একদম পেস্ট করবেন না। আমি এখন তুলে রেখে দিচ্ছি একটা মিক্সির মধ্যে। তো দেখুন এখানে সম্পূর্ণটাই কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে। এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। ওটা আমি অফ ক্যামেরায় করেছি, ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। এখন গ্যাসের ওপর ওই কড়াটার মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে দেখবেন ভীষণ সুন্দর একটা সুবাস আসে। আর পাঁচফোড়নটা তেলের মধ্যে ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা এখন তেলের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে এবারে মশলাটাকে ভেজে নিতে হবে। যেহেতু আগে থেকেই আমি সমস্ত কিছুকে ভেজে নিয়েছিলাম, তার জন্য মশলার কাঁচা গন্ধটা কিন্তু অনেকটাই চলে গিয়েছে। কিন্তু আবারও পেস্ট করার পর এভাবে তেলের মধ্যে নাড়িয়ে কষিয়ে নিলে রেসিপির স্বাদটা আরও সুন্দর হবে। তো তার জন্যই দেখুন এখন আর কোনো রকম জল না দিয়েই খানিকক্ষণ কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল। আমি যে চালটা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে চালটাকে দিয়ে আমি কিন্তু আরেকটু সময় কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে এই গোবিন্দভোগ চালটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন এঁচোড় গোবিন্দ খেতে কতটা সুন্দর আর বানানো খুব সোজা, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এবারে দেখুন কষাতে কষাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে মশলা থেকে অলরেডি কিন্তু এবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নিয়েছিলাম। আর কষাতে কষাতে দেখুন চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তবু এখনও অনেকটাই বাকি রয়েছে চালটা সেদ্ধ হতে। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা যে এঁচোড়গুলো, এগুলো আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবারে মশলার সঙ্গে এই এঁচোড়গুলোকে কষিয়ে নিতে হবে, তবেই এঁচোড় গোবিন্দটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন আমি কোনো রকম জল দেব না, শুধুমাত্র মশলাটাকে দিয়ে এই এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি, তাহলে এঁচোড়ের মধ্যে মশলাটা প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। আর এবারে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর মিক্সির বোলটাকে ধুয়ে একটু জল দিয়েছি, কারণ মিক্সির বোলে অনেকটা মশলা লেগেছিল, তার জন্যই মিক্সির বোলটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তো আগেই প্রথমে জল দেবেন না, আগে মশলার মধ্যে এঁচোড়টাকে কষাবেন, তারপরে এর মধ্যে একটুখানি জল দেবেন। জল দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে মশলার প্রবেশ করেছে। আর এই যে চালটা নিয়েছিলাম, চালটা কিন্তু আরও কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু আমি এইভাবেই ঢাকনা দিয়ে দেব।
ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তাতে দেখবেন চালটা যেটুকু বাকি রয়েছে ওটা কিন্তু সম্পূর্ণই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর আপনারা জানবেন যে এঁচোড় গোবিন্দ রান্না করলে তার সুবাসে কিন্তু গোটা ঘর মম করবে, এতটাই সুন্দর হয় খেতে। তো আপনারা এঁচোড়ের অনেক রকম রেসিপি খেয়েছেন এবং রান্না করতে আপনারা অনেক রকমভাবেই জানেন, তবুও এইভাবে একবার রান্নাটা করে দেখবেন। এটা আমার মায়ের শেখানো পদ্ধতি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু আমার এঁচোড় গোবিন্দ রান্নাটা একেবারেই পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন ওপর থেকে একটুখানি আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, এতে ভীষণ ভালো হবে স্বাদটা, তার জন্যই আমি ধনেপাতাটা ছড়িয়েছি। আর ধনেপাতাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর এখন দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এইভাবে যদি রান্না করা হয় তাহলে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এবারে যখন দেখবেন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো কুসুম গরম জল। আর এখানে কিন্তু আমি গ্রেভি কতটা রাখবো সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন, কারণ আমি এখানে কিন্তু এর বেশি গ্রেভি রাখবো না। তার জন্যই কুসুম গরম জল আমি হাফ বাটির মতো দিয়েছি। আপনারা যদি বেশি রাখতে চান তাহলে আপনারা পরিমাণটা বাড়িয়ে দেবেন। জলটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়েছে। চালটা এখন সম্পূর্ণ সুসেদ্ধ হয়ে গিয়েছে, যে গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম। আর এঁচোড় গোবিন্দ কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে, একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তবে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবেন। আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, কারণ আমার মনে হয়েছিল লবণটা লাগবে, তার জন্যই দিয়েছি। এটা আপনারাও বুঝে শুনে দেবেন যে কতটা পরিমাণে লবণ লাগবে। এবারে সব কিছু দিয়ে আর একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি কিন্তু রান্না করব না, কারণ যেহেতু আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়েছি তার ফ্লেভারটা উড়ে যাবে। তো তার জন্যই এবারে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা, এঁচোড় গোবিন্দ আমার সম্পূর্ণভাবে রেডি হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি শুধু হাফ চামচ একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ বন্ধ করার পরই কিন্তু আপনারা এই ঘিটা দেবেন, তবে এই ঘিয়ের স্বাদটা পারফেক্টভাবে থাকবে আর খেতে ভীষণ ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়েছি আর এঁচোড় গোবিন্দ এখন সম্পূর্ণ রেডি। তো এখন দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। এবারে গরম গরম আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এর সঙ্গে কিন্তু আর কোনো রকম মাছ মাংস কিছুই খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা থাকলে মাছ মাংস ফেলে দিয়েই কিন্তু এই এঁচোড় দিয়েই সবাই ভাত খেয়ে নেবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর এঁচোড় গোবিন্দ কেমন হয়েছে এটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।